সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তোমরা সবাই কেমন আছো একটু সবাই জানিয়ে দিবে যারা অলরেডি আমাদের আজকের লাইভ ক্লাসে জয়েন করেছো। তোমাদেরকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর যারা অলরেডি এসেছো তোমরা কমেন্ট করে জানাচ্ছ, দেখছি অনেকেই। বাট সাথে সাথে তোমরা একটু আমাকে বলবা যে আমার ভয়েস ঠিক আছে কিনা, এবং তোমরা আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি দেখতে পাচ্ছ কিনা একটু সবাই জানাবে কমেন্ট করে। আর একটু সবাই শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুবান্ধব যারা খুঁজছে এখনও তারা যেন পেয়ে যায় আমাদের আজকের ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসটি। ওকে, আর তোমরা কেমন আছো? আজ এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি, আর আজকে দ্বিতীয় ক্লাসে আমরা হাজির হয়েছি। তোমরা একটু সবাই জানাবে যে তোমরা কেমন আছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে, তোমাদের প্রিপারেশন কেমন চলছে। আর আমাদের আগের ক্লাস এবং আজকের যে ক্লাস নিচ্ছি আমরা, এবং আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো নিব তোমাদের আসলে ইফেক্টিভ হচ্ছে কি না সেটাও একটু জানাবে। হ্যাঁ, আমি অলরেডি দেখতে পাচ্ছি হজরত মোহাম্মদ রায়হান, আলহামদুলিল্লাহ ভালো ভাই, থ্যাংক ইউ। ফারিয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর রয়েছে স্মৃতি সাহা রয়েছে, কৃত্তিকা সিনহা রয়েছে, ভিন্ন রিয়াদ রয়েছে, আমরা অভিন্ন রিয়াদের খোঁজে। আর দেখি বাকিরা একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে যে কারা কারা আজকে লাইভে অলরেডি জয়েন করেছো। আচ্ছা স্যার আপনার আচ্ছা এটা পরে আমি পড়ব। অনেকে লিখেছে স্যার আপনার পেইড বেস কবে শুরু হবে, এটা পরে, আগে আমরা একটু ক্লাস করি। অলরেডি তোমরা যারা জয়েন করেছো একটু একটু সবাই জানাবে যে আজকের ক্লাস বিগত সালের ক্লাসটা, মানে সরি, বিগত সালের যে কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে আমরা ক্লাসটা নিয়েছিলাম সেটা তোমরা করেছো কিনা। আমরা এর আগে 11 এবং 12 সেশনের যে ক্লাস ছিল সেটা আলোচনা করেছিলাম। আজকে আমরা চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন অ্যানালাইসিস নিয়ে। আমি আবারও বলি, যদি তোমরা কোয়েশ্চেন সম্পর্কে ভালোভাবে অবগত হও তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি মসৃণ হবে। খুব অল্প পরিশ্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, শুধুমাত্র যদি তুমি রোডম্যাপটা ধরতে পারো। আর যদি না ধরতে পারো, সারাদিন 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা পড়লেও কিন্তু চান্স পাওয়ার প্রবাবিলিটি 0%। ওকে, তো আশা করি সবাই ভালো আছো। আমি শুরু করছি আজকে আমাদের সি ইউনিটের 2012-13 সেশনের যে ইংলিশ আমাদের যে টপিক রয়েছে বা ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2012-13 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ধরনের প্রশ্ন করেছে, তোমাদের মতো যারা এবার পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদেরকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করতে পারে সেটাই আমরা অ্যানালাইসিস করব। আমরা এর আগের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে আমরা জানতে পেরেছি যে 2011-12 সেশনে কী ধরনের প্রশ্ন করেছে, আর আমরা আজকে জানবো 2012-13 সালের ইংরেজি প্রশ্নটি কেমন হয়েছে। তো তোমরা যারা করনি আগের ক্লাসটি, তোমরা সবাই একটু করে ফেলবা, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হচ্ছে বা কী ধরনের হবে। ওকে, তো আসো আমরা আজকে শুরু করি আমাদের যে আজকের ক্লাসটি। আমি আজকে সময় একটু কম নেওয়ার চেষ্টা করবো, বিকজ প্রথম ক্লাসে আমি অনেকগুলো গাইডলাইন দিয়েছি, বাস আমরা টোটালি আজকে প্রশ্নে চলে যাব। তো প্রশ্নে চলে গেলে প্রথমত আমাদের যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে, দেখো যে আমাদের এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার, কোয়েশ্চেন 1-5, 1 থেকে 5। তোমরা এর আগের ক্লাস যারা করেছো তোমরা অলরেডি জানো যে একটা প্যাসেজ এসেছিল 2011-12 সেশনে। ঠিক তেমনি 2012-13 সালে সেই প্রশ্নটাই, মানে প্যাসেজ, আমরা যেটা বলেছিলাম যে প্যাসেজ থেকে কোয়েশ্চেন হয় এবং সেখানে 1 থেকে 5টি কোয়েশ্চেন এসেছে। আমরা গত বছরের ধারাবাহিকতায় 2012-13 সালেও আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ থেকে প্রশ্ন এসেছে। তো যেহেতু আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি, তোমরা খাতা কলম সাথে নাও এবং দেখো যে কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। অলরেডি আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাসেজ এসেছিল। তো আমি তোমাদেরকে বলেছি প্যাসেজ নিয়ে আমি ক্লাস নিব, বাট একটা প্যাসেজ সলভ করাতে আমাকে, বা একটা প্যাসেজ নিয়ে ক্লাস নিতে গেলে আমাকে 1-1.5 ঘন্টা সময় দিয়ে বুঝাতে হবে। বাট আমাকে এখানে আজকে 25টা প্রশ্ন আছে। 2012-13 সেশনে 25টা কোয়েশ্চেন এসেছিল,
এই 25টা কোয়েশ্চেন এবং প্যাসেজ একসাথে পড়াতে গেলে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এবং তোমাদের জন্য এটা খুবই জ্যাম প্যাকড একটা সিচুয়েশন হবে। আই থিঙ্ক তোমরা যারা আছো তোমরা জাস্ট আজকের টার্গেট থাকবে, আজকের যে ক্লাসটি হচ্ছে, আজকের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস হচ্ছে, এই কোয়েশ্চেন অ্যানালাইসিসে কোন টপিকগুলো আসছে সেগুলো আমরা খুঁজে বের করব। আমরা আসলে বিশ্লেষণ করব, আমাদেরকেও বিশ্লেষণ করব আমরা কোন কোন জায়গায় দুর্বল আছি, কোন কোন জায়গাটায় আমরা একটু পিছিয়ে আছি, কোন জায়গাটা আমাদেরকে রিকভার করতে হবে, কোন জায়গাটা স্ট্রং করতে হবে সেটা আইডেন্টিফাই করব আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে। তো চলো আমরা একটু দেখি। প্রথমেই বলেছি একটা প্যাসেজ থাকবে যে কোনো একটা বিষয় নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, এখানে আমরা দেখতে পাচ্ছি জয় কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, এ লোকাল কোম্পানি মেড অ্যারাউন্ড 4 মিলিয়ন সিম কার্ডস। ওকে, জাস্ট আমরা এটুকু বুঝি যে জয় কার্ড এবং প্রিন্টিং লিমিটেড এই জায়গাটি নিয়ে এবং আমাদের যে মোবাইল অপারেটরস রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি বলেছিলাম কম্প্রিহেনশন বা প্যাসেজ নিয়ে ক্লাস নিতে গেলে অনেক লেন্দি ক্লাস নিতে হবে, জাস্ট একটু দেখে নেই। এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা 5টা কোয়েশ্চেন পাবো। তো আমরা দেখি প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথমটা বলেছে দ্য প্যাসেজ ইজ অল অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অল অ্যাবাউট। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অল অ্যাবাউট, তার মানে এই প্যাসেজটার মূল থিমটা কি, কি জানতে চেয়েছে বা এই প্যাসেজটা কি সম্বন্ধে, এই জিনিসটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। আমরা যেহেতু এখানে একেবারে বিস্তারিত আলোচনা করছি না, বাট আমরা দেখি যে কি ধরনের প্রশ্ন আসছে, যে প্যাসেজটা ছিল এই প্যাসেজ দ্বারা কি বুঝিয়েছে। আমাদের এখানে 5টা অপশন আছে, সেই 5টা অপশন থেকে আমরা আইডেন্টিফাই করব হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, তো আমরা এখানে সলভ করছি না যেহেতু আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই, বাট আমরা এটা বুঝছি যে প্যাসেজ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। পুরো প্যাসেজটা কি বুঝাচ্ছে, এটা টাইটেলটা কি হতে পারে, এটা থিমটা কি হতে পারে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, নো টেনশন। ওকে, আসো আমরা একটু পরবর্তীতে একটু খেয়াল করি, সেটা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেন। এখানে প্লান্ট ইন দ্য প্যাসেজ রেফার্স টু। ওকে, তোমরা এর আগেও দেখেছো যে এই জায়গাটা, সেটা হচ্ছে প্যাসেজের জায়গা থেকে বা প্যাসেজ থেকে যে কোনো একটা ওয়ার্ড এখানে নিয়েছে। প্যাসেজে তোমরা দেখতে পেয়েছো হয়তো একটা প্লান্ট শব্দ আছে, এই প্লান্ট ওয়ার্ডটি দ্বারা প্যাসেজে কি বুঝিয়েছে, এটা হচ্ছে রেফারেন্স কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? রেফারেন্স কোয়েশ্চেন। রেফারেন্স কোয়েশ্চেনের বিষয়টা যদি আমি আরেকটু সহজভাবে বলি, যেমন এভাবে যে একটা আমি 2টা সেন্টেন্স বললাম তোমাদের সামনেই, সেটা হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ইট হ্যাজ এ ভ্যাস্ট পপুলেশন। তাহলে দেখো এই যে ইট, আমি কি বলেছি যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, ইট হ্যাজ এ ভাস্ট পপুলেশন। এই যে ইট, ইট বললাম না, এই ইট দ্বারা কাকে রেফার করছে? আমি প্রথম বলেছি বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি, তাই না? তাহলে বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি এখানে বলেছিলাম, আর পরবর্তী সেন্টেন্সে আমি বলেছি যে ইট হ্যাজ এ ভাস্ট পপুলেশন। তার মানে এইখানে দেখো এই ইট দ্বারা কাকে বুঝিয়েছে? অবশ্যই কি বাংলাদেশকে বুঝিয়েছে। তার মানে আমি কনটেক্সটটা বুঝলেই আনসারটা করতে পারবো। ওকে, এগুলো নিয়ে বিস্তারিত আসলে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে আমাদের 25টা কোয়েশ্চেন ভেঙে ভেঙে অ্যানালাইসিস করতে হবে কোন জায়গা থেকে আসছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি পরবর্তীতে যে কোয়েশ্চেনটা এসেছে। এই যে এবার আসো পরবর্তী কোয়েশ্চেনটা একটু খেয়াল করবে তোমরা সবাই। টেস্টিমনি ইন দ্য প্যাসেজ ইমপ্লাইজ। এই যে প্যাসেজের মধ্যে টেস্টিমনি দ্বারা কি বুঝিয়েছে, আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে ঠাডা মুখস্থ করতে হবে একটা বিষয়, একটা জিনিস মুখস্থ করতে হবে, ভোকাবুলারি, মেমোরাইজিং পার্টের মধ্যে ওয়ার্ড মিনিংগুলো। তুমি ওয়ার্ড মিনিং পারলে তোমার জন্য 50% কাভার হয়ে যাবে ইংলিশের যে কোনো পার্টের অংশ। তুমি গ্রামার পড়তে যাও, দেখবা সেখানে ওয়ার্ড মিনিং কাজে লাগছে। তুমি প্যাসেজ পড়তে যাও, সেখানে ওয়ার্ড মিনিং কাজে লাগছে। তুমি আবার সিনোনিম অ্যান্টোনিম অ্যান্সার করতে যাও, সেখানে কি ওয়ার্ড মিনিং লাগছে। তো এখানে দেখো যে টেস্টিমনি ইন দ্য প্যাসেজ এমপ্লাইজ। এখন তুমি যদি প্যাসেজটা নাও পড়ো, একটু খেয়াল করো, তুমি যদি প্যাসেজটা নাও পড়ো, তুমি কিন্তু টেস্টিমনি ওয়ার্ডটা জানলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো। যেন আমরা জানি এটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ, তাই না? এটা হচ্ছে কি সাক্ষ্য প্রমাণ। তাহলে তুমি যদি এটার অর্থ জানো, তোমরা কিন্তু এখানে তোমরা একটু অ্যান্সারটা করে দিতে পারো কিনা একটু আমাকে দেখি তো। যেহেতু এটা আসলে প্যাসেজ রিলেটেড না করলেও চলে, আমরা ওয়ার্ড মিনিং দিয়ে অ্যান্সার করতে পারবো। তোমরা একটু দেখি অ্যান্সারটা করো, দেখি কোনটা দিবে অ্যান্সার কমেন্টে। অ্যান্সার কি দিবে দেখি। ওয়াও, আচ্ছা, হ্যাঁ, কি দিবে অ্যান্সার? থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের অনেক ফ্রেন্ড বলছে মেনশন দেওয়া হয়নি, তোমরা একটু মেনশন দিয়ে দাও এবং শেয়ার করে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারে।
ওকে, যারা আমার পেজে রয়েছে সিদ্দিকী মহসিন পাটোয়ারি পেজে, এবং যারা অ্যাকাউন্টিং লাভার্স, এ বিগ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ, যারা হচ্ছে এই প্ল্যাটফর্মে আছে, তোমরা একটু মেনশন দিয়ে দাও, শেয়ার করে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখব, সেটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ। অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো। হাইপোথেসিস, এটা হচ্ছে অনুমান, দ্যাট মিনস তোমরা অ্যান্সার করবে না। টেস্ট কেস, এখানে বলছে সাক্ষ্য প্রমাণ, আর টেস্ট মানে তুমি একটা কোনো একটা জিনিস কি পুনরীক্ষণ করবে। তারপর হচ্ছে এভিডেন্স, এভিডেন্স মানে কি এটার বলার দরকার নাই, তোমরা অনেকে অ্যান্সার করে দিচ্ছ সি সি সি। আচ্ছা যাক, আমরা সি কে অ্যান্সার নিচ্ছি, তোমরা যেহেতু বলেছো, আমরা অ্যান্সার কি দিচ্ছি, এভিডেন্স, অ্যান্ড দেন অ্যান্সারটা হচ্ছে কি এভিডেন্স। আমি তোমাদেরকে বলছি, দেখো প্যাসেজ থেকে 5টা কোয়েশ্চেন আসলেও তুমি যদি ওয়ার্ড মিনিং স্ট্রং থাকো, তোমাকে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করতে বাধ্য করবে কে, সেটা হচ্ছে ভোকেব বেসড বা হচ্ছে ওয়ার্ড মিনিং বেসড যাদের স্ট্রং। ওকে, আচ্ছা এইবার আসো আমরা একটু খেয়াল করব পরবর্তীতে। এইটাও একটা প্যাসেজের কোয়েশ্চেন, ওয়ান ড্রব্যাক ফেসড বাই দ্য কোম্পানি ওয়াজ। তুমি প্যাসেজটা পড়লে অ্যান্সার করতে পারবে, আমি বিস্তারিত এটা বলছি না, বিকজ আমরা যেহেতু প্যাসেজটা পুরো পড়ছি না। আর প্যাসেজ নিয়ে বা কম্প্রিহেনশন নিয়ে আমি ক্লাস নিব, নো টেনশন। আচ্ছা পরবর্তীতে একটু খেয়াল করি আমরা, হ্যাঁ 5 নাম্বার, এইটাও দেখো খুব মজার একটা বিষয়, কি তোমাদেরকে আমি বলছি, এই যে ওয়ার্ড মিনিং বা ভোক্যাব, এইটার বিষয়টা হচ্ছে যখনই বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই এটা একটা তিক্ত জিনিস, এটা টকও বলা যায় না, মিষ্টিও বলা যায় না, তিতা জিনিস। খাঁটি বাংলা আমরা যে তিতা জিনিস, এটা যত পড়ি তত ভুলি, বাট তারপরও হচ্ছে কি করতে হবে, হ্যাঁ তারপরে এটা মুখস্থ করতে হবে, এটা ঠোঁটস্থ করতে হবে। তুমি যদি এটা ধরে রাখতে পারো, ভাই অ্যাডমিশনের যেই ফাইট রয়েছে তোমাদের সামনে, ভর্তি পরীক্ষার যে যুদ্ধ রয়েছে, এটা তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে, জাস্ট ইংলিশের ক্ষেত্রে। আর ইংলিশে ফার্স্ট, তুমি যদি ইংলিশে তোমার জায়গাটায় যদি স্ট্রং থাকতে পারো, তোমার অন্য সাবজেক্টগুলো খুব সহজ হয়ে যাবে। ওকে, তো ভাইয়া আপুরা তোমরা যারা আছো, আমি তোমাদেরকে বলবো অবশ্যই ওয়ার্ড মিনিংটাকে বা ভোকেব বেসটাকে খুব স্ট্রং করে ফেলো। ওকে, আচ্ছা তো এখানে আসো, আমরা যে জিনিসটা জানি, অ্যাকুইজিশন মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা, কোনো কিছু কি করা, অর্জন করা। তো এটা দেখলেই তুমি দেখো, ল্যাকিং, লস, গেইনিং, ডার্থ, ওয়ান্ট, তোমরা অ্যান্সার করতে পারবে কিন্তু, আমি শিওর যে তোমরা অ্যান্সার করতে পারবে, তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ একটু অ্যান্সার করে দাও, একটু অ্যান্সার করে দাও। হ্যাঁ হাসি আক্তার লিখেছে জি ভাইয়া মনে থাকে না, হ্যাঁ এটা সবারই প্রবলেম ভাইয়া, এটা সবারই প্রবলেম। আচ্ছা আরেকটা জিনিস তোমরা একটু বলো তো ভাইয়া, আজকে বোর্ড বা লেখা সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা? আমাদের আগে স্লাইডটা একটু ইয়ে ছিল। হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকুজিশন দ্যাট মিনস অ্যান্সারটা হবে কি গেইনিং। তাহলে দেখো ভাইয়া, প্যাসেজ না পড়েও তুমি কিন্তু 2টা অ্যান্সার করতে পারছো, বিকজ অফ ইউর স্ট্রেংথ ইন ভোকাবুলারি। তোমার যেহেতু ভোকাবুলারিতে স্ট্রেংথ আছে, তুমি কিন্তু প্যাসেজ না পড়ে অ্যান্সার করতে পারছো, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর প্যাসেজ অনেক বড় থাকার কারণে অনেকে অনেক সময় নষ্ট করে, তোমার কিন্তু সেই সময় নষ্টটা হবে না, ঠিক আছে? তো প্যাসেজ অ্যান্সার করার ক্ষেত্রে অনেক টেকনিক আছে, অনেক সিস্টেম আছে, খুব দ্রুত কিভাবে অ্যান্সার করা যায়, কিভাবে সঠিকটা অ্যান্সার করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের কোনো একদিন প্যাসেজ বা কম্প্রিহেনশনের ক্লাসে। ওকে, আচ্ছা তা আমরা মোটামুটি 5টা কোয়েশ্চেন দেখতে পেলাম আমাদের প্যাসেজের। আচ্ছা এইবার আসো 6 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে। প্রথম জায়গাটা হচ্ছে আমরা দেখেছি 1 থেকে 5 যেই প্রশ্নগুলো ছিল সেটা অল অ্যাবাউট প্যাসেজ, কি নিয়ে, প্যাসেজ থেকে। তাহলে আমরা একটা টপিক লিখে ফেলেছি। আচ্ছা তোমরা কি খাতায় লিখছো কিনা ভাইয়া? আমি কিন্তু গত যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, যে তোমরা আজকে যেই কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা একটু লিখে আমাকে আমার সিদ্দিকী মহসিন পাটোয়ারি যেই পেজটা আছে সেখানে ইনবক্স করতে। আমি দেখেছি অনেকেই করেছে, বাট আমার কাছে মনে হয়েছে যারা ক্লাস করেছে সবাই কিন্তু করে নাই। তো তুমি কিন্তু এখানে পিছিয়ে গিয়েছো, এটা মনে রাখতে হবে। অবশ্যই তোমরা সেগুলো কি করবে, মেসেজ দিয়ে জানিয়ে দিবে, এবং তোমাদেরকে এগুলো দেখলে আমার ভালো লাগে, বিকজ তুমি কিন্তু বুঝতেছো কোন টপিক থেকে প্রশ্ন আসে। আসো আমরা একটু খেয়াল করি পরবর্তীটা। হ্যাঁ লিখছি ভাইয়া, অনেকেই বলেছো। এটা প্রথম কথা হচ্ছে এই কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলে আমাদেরকে দেখতে হবে যে এটা কি ধরনের প্রশ্ন, এটা কি গ্রামাটিক্যাল, এটা কি প্যাসেজের কোয়েশ্চেন, নাকি এটা ভোকেব বেসড কোয়েশ্চেন, নাকি টেক্সট বুকের কোয়েশ্চেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে 5টা অপশন রয়েছে, কি রয়েছে, 5টা অপশন রয়েছে। ইফ, এখানে কি রয়েছে ভাইয়া একটু খেয়াল করি আমরা, এখানে রয়েছে ইফ, ইফ, এখানে হচ্ছে ইফ, এখানেও ইফ, এখানেও ইফ, এখানেও ইফ। ওকে, ছোটবেলা থেকে, আমি ছোটবেলা থেকে বলবো না, ধরো স্কুল লাইফ থেকে তোমরা কিন্তু পড়ে আসছো কন্ডিশনাল,
কি পড়ছো? কন্ডিশনাল। তো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জানি ইফযুক্ত বাক্য আমরা হচ্ছে কন্ডিশনাল প্রকাশ করে, শর্ত প্রকাশ করে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ আছে, দ্যাট মিনস এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তাহলে আমরা অ্যানালাইসিস করে কি পেলাম ভাইয়া? এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে? গ্রামার থেকে। আর গ্রামারের কোন টপিক থেকে ভাইয়া? একটু লিখে রাখো, এটা আসছে কন্ডিশনাল স্ট্রাকচার। আমরা গত যেই ক্লাসটা করেছি বা গত যে কোয়েশ্চেন সলভ করেছি বা অ্যানালাইসিস করেছি সেখানে কিন্তু কন্ডিশনাল স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে নাই। বাট আজকের ক্লাসে দেখো, আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি বা আজকের যে প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করছি সেখানে কিন্তু কন্ডিশনাল স্ট্রাকচার আছে। দ্যাট মিনস তোমাকে গ্রামারে ভালো করার জন্য এই টপিকটাও ভালো করে পড়তে হবে। বুঝা গেছে? অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোমরা যদি জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী বা গুচ্ছ যেখানে আছে এই ইউনিভার্সিটিগুলো যখন পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এইবার আসো, তোমরা লিখে ফেলেছো কিনা একটু জানাবে। এইবার আসো পরবর্তীতে আমরা একটু চলে যাব। পরবর্তী চলে যাওয়ার আগে একটু অ্যান্সারটা বলে দেই। আমি তোমাদেরকে পুরো ক্লাস নিচ্ছি না, আমি যদি টপিক ওয়াইজ ক্লাস নিতাম তাহলে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করতাম, বাট এখানে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ইফ আই ফাউন্ড, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফের পরে যদি কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস V1 হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এই স্ট্রাকচারটা যদি তোমরা মনে রাখো যে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, দেন আমরা সাবজেক্ট প্লাস উড, কুড, শুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম নিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আই উইল আছে, আই কি আছে? উইল আছে। এখানে আমরা কি উইল আছে না উড আছে? দ্যাট মিনস এই নাম্বার অপশনটা কি কেটে দিলাম, বি নাম্বার অপশনটা আসো। আই উড টেক, দেখো আই সাবজেক্ট, উড, এই যে আমাদের এখানে উড আছে, দ্যাট মিনস মিলে যাচ্ছে উড। তাহলে এখানে আমরা উড পাচ্ছি। ওকে, ইটস মানে ট্রু যে এটা হতে পারে। আরেকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম টেক, টেক হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। দ্যাট মিনস আমাদের যে স্ট্রাকচার সেটা মিলে গেছে, দ্যাট মিনস আমাদের বি নাম্বারটা আনসার। ওকে, আমি পরবর্তীগুলো বুঝাচ্ছি না বিকজ আমাদের সময়ের বিষয় আছে, তোমাদের আরেকটা ক্লাস আছে অ্যাকাউন্টিং, হয়তো আরেকটা ক্লাস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এই জায়গাটায় যেন টাইমটা মেনটেন করতে পারো, জাস্ট বুঝে নাও যে আমাদের এই টপিকটা পড়তে হবে, কন্ডিশনালটা পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমরা যারা আছো অবশ্যই এটা গুরুত্ব দিয়ে করবে। এইবার আসো, একজন বলেছে ই হবে, শিলা জাহান লিখেছো না ভাইয়া ই হবে না, অ্যান্সার হবে বি। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করে ফেলেছ, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এইবার আসো, এইবার আমরা খেয়াল করি পরবর্তী কোয়েশ্চেনটা। আচ্ছা, তোমাদের একটু কমেন্ট দেখতে চাই, তোমরা ক্লাসটা উপভোগ করতে পারছো কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, একটু জানাবে সবাই। জি থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মানে আমরা এখানে কোন সেন্টেন্সটা, কারেক্ট সেন্টেন্সটা আমরা দেখব। কি দেখব? কারেক্ট সেন্টেন্স, কোন সেন্টেন্সটা কারেক্ট আছে। আচ্ছা, তো আসো প্রথমে আমরা অ্যানালাইসিস যেহেতু করছি, তোমরা সবাই জানো আমাদের টার্গেট হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে সেগুলো বুঝে নেওয়া, তাই না? আচ্ছা, মুশফিক তরঙ্গ, শহীদুল আলম, জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে অনেকেই আছো, হ্যাঁ যারা শেয়ার করেছো, যেমন জান্নাতুল ফেরদৌস সিটি কলেজের স্টুডেন্ট, ও খুব অ্যাক্টিভ। হ্যাঁ, যারা শেয়ার করছো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আসো একটু খেয়াল করি, দেখো এখানে যে 5টা অপশন আছে তুমি একটু আগে দেখো, এখানে স্বাভাবিকভাবে বুঝতেছো যে কোনো গ্রামাটিক্যাল এরর, এটা তো কোনো অর্থ চায়নি বা ভোকেব বেসড কোনো কোয়েশ্চেন না, তুমি বুঝতে পারছো এটা হচ্ছে গ্রামাটিক্যাল। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি ভাইয়া, এটা হচ্ছে গ্রামার থেকে আসছে, এটা কি গ্রামার থেকে আসছে। এখন আমি শুধু জানলাম এটা গ্রামার থেকে আসছে, বাট আমাকে আইডেন্টিফাই করতে হবে কি ভাইয়া, আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা গ্রামারের কোন পোর্শন থেকে এসেছে, তাই না? আচ্ছা, তো এখানে আমি তোমাদেরকে একটু স্বাভাবিকভাবে একটু দেখাই যে আসলে 5টা অপশনের মধ্যে চেঞ্জ কোথায় আছে। দেখো ইউ নো, এই যে এখানে ইউ নো আছে, এইখানে ইউ নো আছে, আবার এইখানে ইউ নো আছে, ঠিক আছে? তুমি জাস্ট এগুলো খেয়াল করলে তুমি বুঝতে পারছো এটা পাংচুয়েশন। তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে যারা ফার্স্ট ইয়ারে পড়েছো বা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসটা ছিল সেখানে কিন্তু পাংচুয়েশন নামক একটা কি ছিল,
হ্যাঁ, পাংচুয়েশন নামক একটা টপিক ছিল, মনে আছে না? তাহলে পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা খেয়াল করি, হ্যাঁ, পাংচুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্টেড কমা বা কমা, ঠিক আছে, বা ফুল স্টপ, এই জিনিসগুলো আলোচনা করি। তাহলে এখানে আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন থেকে তোমাদের কিন্তু কি কোয়েশ্চেন হচ্ছে। তাহলে দেখো আমরা অলরেডি 7টা কোয়েশ্চেনে চলে আসছি। প্রথম 5টা আসছে প্যাসেজ থেকে, দ্বিতীয় কোয়েশ্চেনটা এসেছে কন্ডিশনাল স্ট্রাকচার থেকে, আর তৃতীয় পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাংচুয়েশন। সেটা হচ্ছে কি পাংচুয়েশন। তাহলে 3টা টপিক আমাদের হাতে চলে আসলো। দেখো 11 ওভারের সেশনে কিন্তু কি আসে নাই, পাংচুয়েশন আসে নাই। আবার দেখবা 15-16 গিয়ে অথবা হচ্ছে যে 17-18 গিয়ে কন্ডিশনাল চলে আসতে পারে। মানে প্রতি বছর যে একই টাইপের কোয়েশ্চেন আসবে, একই পোর্শনের কোয়েশ্চেন আসবে, এটা কিন্তু না। ওকে ভাই জানেরা, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এখানে দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে সহজভাবে বলি, বিস্তারিতভাবে বলার আসলে সুযোগ নেই, আমি তোমাদেরকে জাস্ট এইভাবেই বলি। এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা হি ইউজ দ্য ফ্রেজ, আমরা বলি আই সে, ইউ নো বা আই নো, আমরা স্বাভাবিকভাবে এগুলো যখন বলি এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আমরা রাখি। তাহলে ইনভার্টেড কমার মধ্যে যদি রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা আছে, এই অপশনটা আছে, এই অপশনটা আছে। কিন্তু এখানে দেখো এখানে কিন্তু ফুল স্টপ নাই, কি নাই, ফুল স্টপ নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা নো আই ডোন্ট নো, আই হ্যাভেন্ট দ্যাট আই ফাইনালি সেড, এখানে সেডের পরে এই যে আরেকটা ভাটের কমার মধ্যে আমরা রাখবো, সেটা কি রেখেছি? এটা আমরা বি নাম্বার অপশনে রাখি নাই, আমরা কোন অপশনে রেখেছি? ডি নাম্বার অপশনে রেখেছি। আমরা যখন ক্লাস করাবো পাংচুয়েশন নিয়ে তখন তোমরা বিস্তারিত বুঝতে পারবে। জাস্ট একটু মনে রাখো কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। এখানে আমি এই দুইটার মধ্যে পার্থক্য দেখাচ্ছি। নো আই ডোন্ট নো, এই যে সেডের পরে আমরা কি ইনভার্টেড কমা দেই না, কিন্তু এখানে নাই। দ্যাট মিনস আমাদের অপশনটা হচ্ছে ডি নাম্বারটা কারেক্ট। এই যে দেখো এখানে কিন্তু আছে। বিষয়টা বোঝা গেছে? এনি গাপলা হ্যাজ ভাইজানেরা, কোনো সমস্যা আছে? ওকে, সমস্যা থাকলে সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা এখন কিন্তু টপিক ভিত্তিক আলোচনা করছি না, জাস্ট অ্যানালাইসিস করছি। ওকে, এইবার আসো, চলে যাই, এইবার আসো। তো এইটা হচ্ছে 5টা অপশনে 5টা সেন্টেন্স আছে, 5টা অপশনে 5টা সেন্টেন্স। এখন তোমাকে কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। কি করতে হবে? কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। আসো আমরা কারেক্ট সেন্টেন্সটা বের করব কিভাবে সেটা একটু খুঁজি। তো স্বাভাবিকভাবে তোমরা কিন্তু এটা বুঝতেছো, এটা কি কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। কি করতে হবে? কারেক্ট সেন্টেন্স। তাহলে তোমাকে কি করতে হবে? এই 5টা অপশনের মধ্যে 4টা ভুল, একটা কারেক্ট আছে, সেটাই বের করতে হবে। আসো, এটা কোন টপিকের কোয়েশ্চেন সেটা আগে তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে সেন্টেন্সের কোয়েশ্চেন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলা? দেখো সবগুলাতে হোয়াই 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 আছে না ভাইয়া? ওয়াই আছে, যেহেতু আছে দ্যাট মিনস হচ্ছে ইন্টারগেটিভ স্ট্রাকচার। আর ইন্টারগেটিভ স্ট্রাকচারে একেবারে ছোট করে বা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, তাই না? স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো। আচ্ছা, এই লাইফগুলোতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পড়ে আসছি, যে আমাদেরকে পড়িয়েছে তুমি যদি একটা কি করো, একটা ইন্টারগেটিভ সাইন অফ ইন্টারগেশন বা ইন্টারগেটিভ সেন্টেন্স নাও, কোয়েশ্চেন মার্ক থাকবে। যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করো তাহলে ডব্লিউএস ওয়ার্ড, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে কি ভাইয়া সাবজেক্ট ডট ডট ডট, অনেক কিছু আছে। এটা পড়ে আসছি না ভাইয়া? তাহলে একটু খেয়াল করো, ডব্লিউএস ওয়ার্ড আছে। এখন আমাদের 5টা অপশনে কি আছে? ডব্লিউএস ওয়ার্ড আছে। এরপরে কাকে নিব? অক্সিলারি ভার্বকে নিব। দ্যাট মিনস এখানে সাবজেক্ট নেওয়া যাবে না। তাহলে এটা কি হালাল না হারাম? এটা হচ্ছে কি হারাম। যেহেতু হারাম তাহলে অপশন এ বাদ। ঠিক আছে ভাইজানেরা, এইবার আসো বি নাম্বার অপশনে। এইবার আসো হোয়াই ডিড ইউ হ্যাভ, এইবার আসো হোয়াই ডিড ইউ হ্যাভ ডান দিস। ভাইয়া এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে অপশন ডব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের কি আছে? অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আবার এখানে আবার কি আছে? হ্যাভ ডান। কারণ আমরা জানি যেহেতু এটা আছে, এটাকে সামনে আনলে কি হয়ে যায়? আমরা এখানে আবার ডিড নিয়ে নিতে পারি না, এবং ডিড হ্যাভ ডান হয় না, বিকজ এখানে যেই ডান আছে এবং হ্যাভ আছে এবং ডিড আছে, তিনোটাই আমাদের সাথে কি অপ্রাসঙ্গিক। দ্যাট মিনস এটা কি বাদ। এবার আসো পরেরটা দেখি আমাদের হয় কিনা। ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট মিনস ঠিক আছে। অক্সিলারি ভার্ব ঠিক আছে, কারণ হ্যাভের পরে ডান, কিন্তু এখানে ডিডের পরে আবার ডান আসবে না, বা ডিডের পরে হ্যাভ আসে আবার ডান হবে না। ওকে, এরপরে আসো পরবর্তীতে হ্যাড, ইউ হ্যাড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, হবে না। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, এবার আবার আছে ডান, ডিড ডান, নাউজুবিল্লাহ মিন জালেক, এটা কি এমনও কি বাদ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ভাইয়া? হ্যাঁ, এই অ্যান্সারটা হবে সি নাম্বার অপশন। এটা বুঝিয়ে দিয়েছি এই কারণে যে ভাই এটা কেন সবগুলো বুঝালেন, এটা বুঝিয়েছি কারণ এটা বাচ্চাকাল থেকে পড়ে আসছি আমরা, জাস্ট তোমাদেরকে নতুন কিছু দিতে হচ্ছে না, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তাই না? আচ্ছা, সবাই কি ক্লাস বুঝতেছো কিনা একটু জানাবে ভাইয়া।
সবাই ক্লিয়ার কিনা একটু বুঝাবে। আচ্ছা, এইবার আসো আমরা পরবর্তী চলে যাই। 8 নাম্বার শেষ হলো, আমরা চলে যাব 9 নাম্বার কোয়েশ্চেন। এটা হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন। 9 নাম্বার কোয়েশ্চেন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি শুধু পড়িয়ে যাচ্ছি, আসলে না পড়িয়ে গেলে অনেক সময় তোমাদের লস হতে পারে, এই জন্য আসলে পড়িয়ে যেতে হয়। হ্যাঁ, তোমরা একটু আমাকে জানাবে সবাই। হ্যাঁ, তোমরা যারা লাইভে আছো তোমরা একটু বলবা এটা কি ভোকেব বেসড কোয়েশ্চেন? অবশ্যই প্যাসেজ না, এটা ভোকাবুলারি কোয়েশ্চেন নাকি গ্রামারের কোয়েশ্চেন? হ্যাঁ, এটা কিসের কোয়েশ্চেন ভাইয়া? জি থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ ইসরাত জাহান, তারপর হচ্ছে মোনালিসা, কাউসার, সাব্বির হাসান, সুবোস। হ্যাঁ, যারা কমেন্ট করছো থ্যাংক ইউ, বাকিরাও কমেন্ট করে জানাও ভাইয়া। তারপরে ভাইয়া একটু জানাও। হ্যাঁ, এটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, আমরা বুঝতে পেরেছি। বাট এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে এইটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে। আসো, এই যে টপিকটা আছে এই টপিকটার নাম হচ্ছে, এই টপিকটার নাম হচ্ছে সাবজাংটিভ। কি ভাইয়া? সাবজাংটিভ। আমি জানি না তোমরা কি এর মধ্যে পড়েছো কিনা। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? সাবজাংটিভ ভার্ব। এই টপিকটার নাম হচ্ছে সাবজাংটিভ ভার্ব। দেন তাহলে তোমরা একটু লিখে রাখো, আমাদের নতুন একটা টপিক পেয়েছি, সেটা হচ্ছে কি সাবজাংটিভ ভার্ব। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। একটু সবাই লিখো, এটা টপিকটার নাম হচ্ছে কি ভাইয়া? সাবজাংটিভ ভার্ব। ওকে, লিখেছো কিনা? তাহলে এই টপিকটার নাম সাবজেক্টিভ ভার্ব। আসো সাবজেক্টিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করি, যেহেতু তোমরা এর আগে অনেকে হয়তো পড়ো নাই বা তোমাদের এসএসসি লেভেল, এইচএসসি লেভেল এই টপিক থেকে প্রশ্ন আসেনি। বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা বাংলায়, তোমরা তো বাংলাও পড়ো নাই তাই না? আচ্ছা, 9-10 তো পড়েছ অনুজ্ঞা। অনুজ্ঞা আছে না, বাংলা অনুজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ পড়ে আসছো না? ওই টপিকটা ইংলিশে এটাকে বলা হয় সাবজেক্টিভ। এটা কি বলা হয়? সাবজেক্টিভ। তো এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে আমাদের টপিক ওয়াইজ যখন ক্লাস হবে। জাস্ট একটু তোমরা বুঝো যে এটা গ্রামারের পোর্শনের একটা কোয়েশ্চেন, এবং এটা থেকে এইটার যেই টপিকটার নাম হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। তো আমি একেবারে সহজভাবে ছোট করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। একটু বাচ্চারা একটু খেয়াল করো, ভাইয়া আমার একটু খেয়াল করো সবাই। এখানে আমরা দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এই যে সাজেস্টেড, এরকম কিছু ভার্ব আছে যেগুলোকে বলা হয় সাবজেক্টিভ ভার্ব। তোমরা আজকে গুগলে অথবা যেহেতু কোনো বই থাকে, তোমরা হচ্ছে একটু সার্চ দিবে যে সাবজেক্টিভ ভার্ব কোনগুলো। ঠিক আছে, সাবজেক্টিভ ভার্বগুলো তোমার যদি জানা থাকে, এই টপিকটা পানিবার তোমার জন্য। ওকে, আচ্ছা, সাবজেক্টিভ ভার্ব যদি থাকে, এখানে সাজেস্ট একটা সাবজেক্টিভ ভার্ব, এবং সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে, একটু মনোযোগ দাও, এখানে সাজেস্ট কি? সাবজেক্টিভ ভার্ব। এই সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে, এবং এই দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে, দ্যাটের পরে সাবজেক্ট থাকে, তাহলে মনে রাখবা। হ্যাঁ, আমি একটু তোমাদের কমেন্ট জানতে চাই। হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো একটু জানতে চাই যে আসলে কি হবে অ্যান্সার, একটু দেখি। হ্যাঁ, অনেকেই চেষ্টা করছো, দেখি অনেকেই টপিকটা না পড়লেও চেষ্টা করছো, এটাই ভাল লাগছে। তোমরা যারা চেষ্টা করছো অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো। ওকে, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ওয়াও, গুড। আচ্ছা, হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবাই ভুল দিচ্ছে, সবাই ভুল দিচ্ছে। হ্যাঁ, সবাই ভুল দিচ্ছে, ভালোই লাগছে। গুড, একটু খেয়াল করো, যদি সাবজেক্ট থাকে এরপরে বেস ফ্রম নিব, আমরা কাকে নিব? বেস ফ্রম, শুধু বেস ফ্রমটাকে নিব। তাহলে বেস ফ্রমটা নিলে এখানে লস, এখানে লস, এই দুইটার মধ্যে পার্থক্য। এটা হচ্ছে লাভ লস, প্রফিট লস, এটা হচ্ছে নাউন। আর এই এলওএসজি এটা হচ্ছে কি? ভার্ব। এবং এটা ভার্বের বেস ফ্রম। এটা ভার্বের কোন ফ্রম? বেস ফ্রম। ভাইয়া এই জিনিসগুলো তোমার এখন পারতে হবে আমি বলছি না, এই জিনিসগুলো পারার জন্য তোমার যথেষ্ট হাতে টাইম আছে। তোমরা হচ্ছে যে এখনই পারতে হবে, এখনই বুঝতে হবে, এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নাই। বাট তোমার যে এই টপিকটা পড়তে হবে, সেটা আগে তুমি কি হও? ফিক্সড করো। তাহলে তোমার জন্য অ্যাডমিশন, ইংলিশ প্রিপারেশন একেবারে ইজি হয়ে যাবে। আর যদি
ধুমধাম পড়া শুরু করে দাও, কোনো লাভ হবে না। তাহলে মনে রাখবে যে সাবজেক্টিভ ভার্ব থেকে আমাদের প্রশ্ন আসে, আর সাবজেক্টিভ ভার্ব যদি সেন্টেন্সে দেখো এরপরে দ্যাট আছে, সাবজেক্ট আছে, এরপরে একটা ভার্বের বেস ফর্ম বসিয়ে দিবে। কি দিবে? বেস ফর্ম বসিয়ে দিবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। আমি যদি এটা এভাবে দেই যে হি সাজেস্ট দ্যাট অনন্ত জলিল ডু অবলিক ডাজ দিস। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা একটু করো তো ভাইয়ারা, তোমরা একটু দেখি পারো কিনা। হি সাজেস্ট দ্যাট জলিল, অনন্ত জলিল, ডু অবলিক ডাজ দিস, এটা কোনটা হবে অ্যান্সার? ডু দিবা না ডাজ দিবা? দেখি দেখি অ্যান্সারটা দাও সবাই ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দাও। হ্যাঁ, অল্প অল্প করে শিখবো, জাস্ট হচ্ছে আগে টপিকগুলো জানবো। থ্যাংক ইউ রাহাত। হ্যাঁ, স্বপ্না সুলতানা তামান্না দিয়েছ, হিয়া দিয়েছ, কৃত্তিকা দিয়েছ, পল্লবী রায় দিয়েছ, ইব্রাহিম দিয়েছ, থ্যাংক ইউ। কিন্তু অনেকে ডাজ দিয়েছে, অনেকে ডু দিয়েছে। আসো তোমাদেরকে একটু বলি, এই টপিকটা তো আমরা বিস্তারিত পড়াবো, জাস্ট এই লাইনটা তোমরা মনে রাখবে, অসম্ভবকে সম্ভব করাই সাবজাংটিভের কাজ। কি বললাম? অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ কিন্তু না, অসম্ভবকে সম্ভব করাই কি সাবজাংটিভের কাজ। আসো একটু প্রমাণ করে দেখাই। হ্যাঁ, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কি পড়ে আসছি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তার সাথে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। আমরা ছোটবেলাতে কি পড়েছি? ধরো তোমার এটা নাই, এই প্রশ্নটা নাই, তুমি যদি বলো জলিল ডু দিস, তোমার মারবে না ভাই? এই মারবে না? বলবে এই বেটারা তোরা এত দিন পড়াশোনা করে এখন অ্যান্সার ডু দিবি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি থার্ড পারসন সিঙ্গেল হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাই না? বাট যখন দেখবা এরকম সাবজেক্টিভ ভার্ব আছে, সেই ক্ষেত্রে অসম্ভবকে সম্ভব করে ফেলতে হবে, তখন শুধু ডু হবে। তখন কি হবে? ডু হবে, কারণ তুমি জানো যে দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। দ্যাটের পরে ভার্বের কি হবে? সাবজেক্ট প্লাস বেস ফর্ম হবে। মনে থাকবে? আরেকটা রুল আছে, বিস্তারিত নিয়ম আছে, এগুলো আমি আজকে আলোচনা করবো না, অনেক সময় চলে যাবে। ওকে, জাস্ট এটাই মনে রাখবা, অসম্ভবকে সম্ভব করা কার কাজ? জোরে বলো তো, আরো জোরে শুনি না। হ্যাঁ, থ্যাংক ইউ, শুনতে পেয়েছি। আসো তাহলে অসম্ভবকে সম্ভব করাই সাবজেক্টিভের কাজ। তাহলে আমাদের অ্যান্সার হবে ডু। অ্যান্সার হবে কি? ডু, যদি পুরো সেন্টেন্সটা দেখো। আর যদি একটুক থাকে তখন তুমি ডাজ দিলে নো প্রবলেম, তখন অসম্ভবকে সম্ভব করা যাবে না। বাট যখনই সাবজেক্টিভ ভার্ব থাকবে দেন তুমি কি করবা? অসম্ভবকে সম্ভব করবা। আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, অনেক কথা আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করলাম, যেহেতু এটা একটা নতুন একটা টপিক, জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। এইবার আসো পরেরটা দেখি। এইটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা গত ক্লাসে একটা টপিক পেয়েছিলা গ্রুপ ভার্ব, মনে আছে না? হ্যাঁ, এটা অবশ্যই এটা কি আমাদের মেমোরাইজিং পার্ট থেকে তোমরা গত ক্লাসে পড়েছ গ্রুপ ভার্ব। তো আমি তোমাদেরকে বলেছিলাম মেমোরাইজিং পার্ট থেকে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো কারেক্ট স্পেলিং, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। যেমন দেখো গত সালেও এসেছে, এই সালেও এসেছে। তো তোমরা যদি জানো পুট আপ, ঠিক আছে, ব্যবস্থা করা বা ভরণ পোষণ করে দেওয়া বা এটা দায়িত্ব নেওয়া, এই জায়গাটা যদি তুমি অর্থ জানো দেন তুমি অ্যান্সারটা পারবে। যেমন আওয়ার ফ্রেন্ডস, কি বলেছে? আওয়ার ফ্রেন্ডস উইল ড্যাশ ফর 2 nights, ঠিক আছে, আমাদের বন্ধুরা আমাদেরকে কি করবে? 2 দিনের জন্য কোনো একটা ব্যবস্থা করবে, থাকা খাওয়ার বা ভরণ পোষণের কি করবে? ব্যবস্থা করবে। তাহলে তুমি এখানে অ্যান্সারটা দিতে পারবা পুট আপ বা পুটস আপ। ওকে, তাহলে এখানে যে জিনিসটা আমরা যদি পারি তাহলে আমাদের অ্যান্সারটা পারবো, না হলে কি অ্যান্সারটা পারবো না। তো মুখস্থ করে নিতে হবে, মেন কথা হচ্ছে এটা। এইবার আসো, তোমাদেরকে বলেছিলাম পরবর্তী কোয়েশ্চেনটা একটু দেখো। তোমাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে তোমাদের কিন্তু ভোকাবুলারি বেস সেন্টেন্স কমপ্লিশন বলো বা কমপ্লিটিং সেন্টেন্স বলো, তোমাদেরকে শূন্যস্থান দেওয়া থাকবে, তোমরা অর্থ দিয়ে অ্যান্সার করবে। কি দিয়ে অ্যান্সার করবে? অর্থ দিয়ে অ্যান্সার করবে। এখানে অনেক ক্ষেত্রে তোমার যদি এরকম প্রশ্ন আসে, তুমি যতই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করো না কেন, তুমি যদি অর্থ না পারো তোমার কিন্তু এটা অ্যান্সার করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে কি বলবো সেটা হচ্ছে বেশি বেশি ওয়ার্ড মিনিংগুলো আয়ত্ত করো, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। আসো একটু দেখি।
আচ্ছা, বোর্ডের রংটা সাদা করেন আর লেখাগুলো কালো করেন ভাইয়া, এই রংটা লেখাগুলো মিলে যায়, ভালো দেখায় না। আচ্ছা মেহেদি হাসান ভাইয়া, আমরা পরবর্তী ক্লাস থেকে তোমার এই জায়গাটা, আমরা তোমার কথাগুলো বা তুমি যে পরামর্শ দিয়েছো আমরা সেটা করবার চেষ্টা করব। বাট এখন বাকিরা দেখতে পাচ্ছ কি না একটু জানাবে, আর একটু ভালো হতো বুঝছি। হ্যাঁ মেহেদি হাসান, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা হচ্ছে আমাদেরকে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে, ভালো লাগবে। আচ্ছা এইবার আসো আমরা একটু খেয়াল করি। আচ্ছা একজন প্রশ্ন করেছে নাজমুল হুদা, ভাইয়া ডিউ রিটেনে কি কি আসে? ওকে, ডিউ রিটেন অলরেডি 2টো সালে মাত্র হয়েছে, বিগত সালের 2টো প্রশ্ন আমরা দেখেছি যে রিটেন দিয়ে প্রশ্ন এসেছে। একটা হচ্ছে 19-20 সেশন আর আরেকটা হচ্ছে 20-21 সেশন। তো 19-20 এবং 20-21 সেশনের যখন আমি ক্লাস নিব, তোমরা সবাই থাকার চেষ্টা করো ভাইয়া। আমি রিটেনের কি কি আসে, কিভাবে পড়তে হবে, তোমরা কিন্তু পেয়ে যাবা লাস্ট 2টা ক্লাসে। অবশ্যই তোমরা কি সেই পর্যন্ত থাকলে আশা করি আর প্রবলেম হবে না ভাইয়া। ওকে আচ্ছা আসো একটু খেয়াল করি। হ্যাঁ ইফতিয়াজ আহমেদ সিয়াম লিখেছে ভাইয়া ক্লিয়ারই তো, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের অনেকের নেটের প্রবলেম থাকার কারণে একটু ব্লার হয়ে যায় মাঝে মধ্যে, ওইটা একটু মাথায় রেখো। আচ্ছা একটু আমরা দেখি, আসো কি বলেছে। দ্য ওজোন ইন দ্য আপার লেয়ার্স অফ আর্থস অ্যাটমসফিয়ার ইজ বেনিফিশিয়াল। তার মানে ওজোন স্তরের যেই লেভেলটা রয়েছে, স্তরটা রয়েছে, এটা কি হচ্ছে উপকারী। ড্যাশ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট লাইফ ফ্রম ডেঞ্জারাস আলট্রাভায়োলেট রেডিয়েশন। যে আলট্রাভায়োলেট রেডিয়েশন থেকে তাদেরকে কি করে, মানে এটা উপকারী, যেহেতু উপকারী তার মানে অবশ্যই কি উইথড্র কি করে না, আলট্রাভায়োলেট রেডিয়েশনটা উইথড্র করে না, থোয়ার্টিং, তারপর হচ্ছে ডিসপ্লেসিং, রিফ্লেক্টিং, এটা হচ্ছে কি প্রোটেক্টিং। আচ্ছা তোমাকে কেউ যদি মারে, তুমি কি তাকে বলবা সেটা উপকারী? অবশ্যই তোমাকে কি বেনিফিশিয়ারি কিছু কি দেয়, সরবরাহ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থ অনুযায়ী আমরা অ্যান্সারটা নিব কি প্রোটেক্টিং। দ্যাট মিনস অ্যান্সার পারলে, অর্থ পারলে তুমি অ্যান্সারটা খুব সহজেই করতে পারবে। অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করেছে। আচ্ছা হাসি আক্তার লিখেছে ভাইয়া ভোকাবুলারি কি করবা? ভোকাবুলারি হচ্ছে এইভাবে বইটা ধরে, এইভাবে বইটা ধরে এইভাবে হাতে নিয়ে মুখে নিয়ে গিলে ফেলবা, বুঝা গেছে? হাসি তুমি বুঝেছো ভাইয়া? এইভাবে নিয়ে গিলে ফেলবা। আচ্ছা এটা আমি একটা তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু অভিনয় করে দেখা, মানে হচ্ছে ঠাডা মুখস্থ করবা, গলাধকরণ করবা, ঠিক আছে? ওকে, এটা হজম করতে হবে, এটা আসলে কোনো টেকনিক কৌশল দিয়ে পড়ে কোনো লাভ হবে না, এটা হচ্ছে ঠাডা মুখস্থ, বুঝা গেছে? ওকে আচ্ছা আসো এইবার আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেনটা। আচ্ছা এটাও আসো, এইটাও আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা আমরা কমপ্লিট করতে হবে, এবং এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং দেওয়া বা ভোকে বেসড কোয়েশ্চেন। আমরা ওয়ার্ড মিনিং পারলে এটা অ্যান্সার পারবো। যেমন এখানে আছে প্রফেশনাল, অ্যাম্বিগুয়াস, আনসার্টেইন, রিল্যাক্সড, আনকম্পারেটেবল। আসো তাহলে একটু আমরা দেখি আসলে এটা কি বুঝিয়েছে, একটু দেখো কি বুঝিয়েছে, আমরা একটু খেয়াল করব। আসো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনস দ্য অডিয়েন্স, অডিয়েন্স ধরো আমি একজন বক্তা, আমার সামনে তোমরা হচ্ছে অডিয়েন্স, বিগ্যান টু অ্যাপ্লাউড অ্যান্ড লাভ অ্যাট হিজ জোকস। ওকে আমি এই মাত্র একটা জোকস বললাম যে এইভাবে পড়াগুলো নিয়ে এইভাবে হাঁ করে দেন হচ্ছে কি করবা, গদকরণ করবা। এখন এই জোকস বলো আর যেটাই বলো, তোমরা যদি একটু হাসো, তোমরা যদি একটু হাসো, এখন আমি এটা বলার পরে যদি হাসি আক্তার যে যার রিপ্লাইটা দিলাম ও যদি কেঁদে ফেলে, ও যদি কেঁদে ফেলে, তাহলে আমি কি ভাল লাগবে? আমার আমার কি ভাল লাগবে? কারণ আমার উদ্দেশ্য ছিল কি হাসানো। তাহলে দেখো ওজ দ্য অডিয়েন্স বিগ্যান টু অ্যাপ্লাউড অ্যান্ড লাভ অ্যাট হিজ জোকস, যদি তোমরা আমার জোকে কি কও হাসি পায় বা হাসি পাও তোমাদের এই জায়গাটায়, মোনেম ফেল্ট মোর, তাহলে আমার কি লাগবে? আমার কি প্রফেশনাল লাগবে? আমি কি প্রফেশনালি ক্লাস নিচ্ছি? আমি কি তোমাদেরকে একবারে এই সবাই ক্লাসে আসো এইভাবে কথা বলছি? আমি ইনফর্মালি তোমাদেরকে পড়াচ্ছি। দেন হচ্ছে কি অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে কি ধৈর্যবোধক, মানে হচ্ছে একটার পর আর একটা বিপরীত যে জায়গাটা। আমি তো বলবো না কেউ হাসি পাচ্ছে কেউ কাঁটা পাচ্ছে, আমি জোকস বলেছি তুমি হাসবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত, তুমি কাঁদতেছো না করতেছো, আমি উদ্দেশ্য ছিল কি হাসানো, তুমি হাসতেছো, তার মানে হচ্ছে যে কি আমি এখানে রিল্যাক্সড হচ্ছি, কি হচ্ছি রিল্যাক্সড হচ্ছি। আচ্ছা ভাইয়া এগুলো তুমি অর্থ জানলে ইজি পারবা, আমি আসলে জাস্ট একটু পড়ানোর ক্ষেত্রে এই জিনিসগুলো একটু তোমাদেরকে বুঝাচ্ছি। ওকে থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার দিয়েছ, যারা অ্যান্সার দিয়েছ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ, ডি দিয়েছে হিয়া, ফারজান আক্তার, রূপা রূপা, মোহাম্মদ রায়হান দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসো আমরা পরবর্তীতে চলে যাই ভাইজানরা। ওকে, এখানে দেখো ওই ড্রপ, ও আচ্ছা, এটা কিসের প্রশ্ন আগে বুঝতে হবে। এই টপিকটার নাম আমাদের কি সেটা আমরা আইডেন্টিফাই করি। আমরা এর আগে দেখেছি যে এগুলা ভোকেব বেস, সেন্টেন্স কমপ্লিশন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি অপশনে টু, ব্যাক, টুয়ার্ডস, ইন, অন, এগুলো হচ্ছে প্রেপোজিশন। আমি তোমাদেরকে বলেছিলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে প্রেপোজিশন। সি ইউনিটের জন্য সিনোনিম অ্যান্টোনিম প্রেপোজিশন খুব ইম্পর্টেন্ট। ওকে, তো প্রেপোজিশনের ক্ষেত্রে দেখো উই ড্রোভ ড্যাশ দ্য রিভার, তাহলে ড্রোভ কি হচ্ছে, কোনো কিসের প্রতি, নদীর দিকে, দিকে বুঝায়। দিকে বুঝালে আমাদের কি হয়, টু হয়। ফর অ্যান আওয়ার ড্যাশ টার্ন নর্থ, তাহলে এখানে দেখো টার্ন নট বিফোর উই রিচড, এটার সাথে কি করছে, সংযোগ করছে। কি করছে, সংযোগ। আর সংযোজী অব্যয় যদি আমরা দেখি সেটা হচ্ছে কি অ্যান্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি ড্রপ টু হবে আর এখানে হবে কি অ্যান্ড। এগুলো বিস্তারিত অনেক কিছু আছে তোমাদেরকে বোঝানোর জন্য। প্রেপোজিশনের ক্লাস নিয়ে আমরা যখন আলোচনা করব তখন তোমাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেপোজিশন। সবাই লিখেছো কিনা একটু বলো তো ভাইয়া। লিখা শেষ হলে ডান, লিখা শেষ হলে ডান লিখে দাও। ওকে, কয়েকজন কমেন্ট করছো, বাকিরা কিন্তু কমেন্ট করছো না কেন ভাই? আচ্ছা, কমেন্ট করতে করতে পা ব্যথা হয়ে গেছে নাকি অন্য কিছু? কমেন্ট করতে করতে পা ব্যথা হয়ে গেছে বললো না আবার, ঠিক আছে? আসো, হাত ব্যথা হতে পারে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। হ্যাঁ, এইবার আসো, দেয়ার ইজ ড্যাশ ইন ওয়ান অফ ইউর ফ্রন্ট টিথ। এখানে একটু দেখো ভাইয়া, দেয়ার ইজ ড্যাশ ইন ওয়ান অফ ইউর ফ্রন্ট টিথ, এই জায়গাটা একটু আমরা খেয়াল করবো। সবার দাঁত আছে তো? দেখো দাঁত আছে কিনা তোমাদের, এই দাঁত আছে, আছে তো? একটু ধরে দেখো। ও, আমারটা আছে কিনা? হ্যাঁ, আমারটা আছে। তাহলে এই যে দাঁতের কথা বলেছে, দেয়ার ইজ ড্যাশ ইন ওয়ান অফ ইউর ফ্রন্ট টিথ, এই জায়গাটা দেখো, ফিলিং, ক্যাভিটি, ডিকে, ফুড, গ্রোথ। তুমি যদি অর্থ পারো তাহলে তুমি এটা অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে? আর যদি অর্থ না পারো অ্যান্সার দিতে পারবে না, আন্দাজে দিয়ে আসবা যে দেয়ার ইজ এ ফিলিং ইন ওয়ান অফ ইউর ফ্রন্ট টিথ। বাট তুমি যদি জানো যে ক্যাভিটি, ক্যাভিটি মানে হচ্ছে দাঁতের ক্ষয়, তুমি যদি জানো যে ক্যাভিটি মানে হচ্ছে দাঁতের ক্ষয়, দ্যাট মিন্স তুমি অ্যান্সার করতে পারবা। যেহেতু দাঁত বলেছে তুমি অ্যান্সার দিবা কি, ক্যাভিটি। কি দিবা? ক্যাভিটি। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে, দেন পারবা। ভাই যতই বলো এগুলো কিন্তু তুমি না মুখস্থ করে না জেনে অ্যান্সার করতে পারবা না। কারণ তোমার কাছে মনে হয়েছে এরকম, দেয়ার ইজ ড্যাশ অন ওয়ান অফ ইউর ফ্রন্ট টিথ, তোমার দাঁতের ভিতরে খাবার লেগে আছে, অনেকে অ্যান্সার দিবে এরকম না, এরকম অ্যান্সার হবে না। বুঝা গেছে ভাই জানেরা? তো আসো আমরা একটু দেখলাম এই জায়গাটা, পরবর্তীতে একটু খেয়াল করবো। আসো, হ্যাঁ, কারেক্ট স্পেলিং। এখানে আমরা দেখি কোন টপিক থেকে আসছে। তোমরা অলরেডি খুঁজে পেয়েছো, কারেক্ট স্পেলিং থেকে আসছে। টপিকটার নাম কি? কারেক্ট স্পেলিং। তাহলে কারেক্ট স্পেলিংটা আমরা অবশ্যই, আমি গত ক্লাসে বলেছি, কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে আমাদেরকে লিখে লিখে পড়তে হবে। কি করতে হবে? লিখে লিখে পড়তে হবে। যদি লিখে লিখে পড়ো তাহলে তোমাদের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। বুঝা গেছে? অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে। তো অবশ্যই কি করবে? লিখে লিখে পড়বে। আচ্ছা, হ্যাঁ, জামিন হোসেন, মিম ইসলাম, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করছো, কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আসো একটু তোমাদেরকে বুঝাই কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে। যেমন এখানে দেখো, তোমরা সহজেই কিন্তু বুঝতে পারছো যে স্ক্যানিংয়ের হচ্ছে দুইটা এন, ঠিক আছে? স্টপটের হচ্ছে কি দুইটা পি, তাই না? আচ্ছা, তার হচ্ছে ডাইং, এটা নিয়ে আমি বিস্তারিত একটু আলোচনা করব। রিকমেন্ড, এখানে দুইটা এম। তারপর হচ্ছে বাজেট, বিইউডি জিইটি, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমরা অলরেডি চারটা অপশন পেয়ে গেছি যেটা ভুল আছে। চারটা অপশন কি ভুল আছে পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকে বলবা যে ভাইয়া এই জায়গাটা আমাদের এইটাও তো ভুল হতে পারে, কারণ ডাই থেকে ডাইং, কিন্তু এখানে ভাইয়া ডি ওয়াই ই, এটা হচ্ছে রং করা। এটা মানে কি? রং করা। আর এটা পার্টিসিপল আইএনজি ফর্ম হচ্ছে ডি ওয়াই ই আই এন জি, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তার মানে তুমি যখন লিখে লিখে পড়বে, অনেক প্র্যাকটিস করবে, অ্যান্সারটা তুমি দিয়ে আসতে পারবে পরীক্ষার হলে। এরপরে আসো আমরা পরবর্তী চলে যাই। আসো পরেরটা। এখানে দেখো কি বলেছে,
হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স এক্সপ্রেসেস এ রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট ইন টার্মস অফ আদার পার্টস অফ স্পিচ। ওকে, এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখেই বুঝতে পারছি এবং লিখাও আছে। কোন টপিক থেকে আসছে বলো তো ভাইয়া? গত সেশনে বা 11 বছরের প্রশ্নে কিন্তু আমরা দেখেছি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। ঠিক তেমনি দেখো 12-13 সেশনে পেয়েছো কি? 12-13 সেশনে তোমাদের কি এসেছে? পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। ওকে, প্রশ্ন এসেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে ট্রাই করছো, একটু মিলিয়ে দেখো তো ভাইয়া হয় কি না তোমাদের। আচ্ছা, বলেছে এখানে কনভিন্সিং, এখানে বলছে ডিফারেন্ট, রিলেশনটা কি আছে? ডিফারেন্ট আছে। তাহলে তুমি দেখো কোন জায়গায় ডিফারেন্ট আছে। যেমন তুমি সহজেই একটা অপশন দেখে, এগুলো আসলে তোমরা যখন পার্টস অফ স্পিচের ভিন্নতা পড়বে তখন তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। আমি ভেঙে দেখালে অনেক টাইম চলে যাবে। অলরেডি আমার হাতে আরও 9টা প্রশ্ন আছে, কারণ এরপরে তোমাদের আবার ক্লাসও আছে। আমি একবার বিস্তারিত বলছি না। যেমন ফেমাস হচ্ছে নাউন আর ফেমাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ফেম যশ বা খ্যাতি, আর এখানে দেখো বিখ্যাত, তার মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস এই দুইটার মধ্যে রিলেশনশিপ পার্টস অফ স্পিচের মধ্যে ভিন্ন। তো আশা করি তোমরা যখন এগুলো পড়বে তখন এগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই সিনোনিম অফ প্যারাডক্স। ওকে, আমরা গত ক্লাসে বা গত যেই সেশনের ছিল অ্যানালাইসিস ছিল, কোয়েশ্চেন অ্যানালাইসিসে, সেখানে আমরা দেখছি অনেকগুলো সিনোনিম অ্যান্টিনিম আসছে। অনেকে হয়তো বা চিন্তা করেছো, সিনোনিম অ্যান্টিনিম বলছে ভাইয়া আসে, কিন্তু এই প্রশ্নে তো একটা ওইভাবে পেলাম না। অলরেডি চলে আসছে, দেখো প্যারাডক্স। এখানে আছে কি প্যারাডক্স। এখানে কেউ কি আছো যে ভাইয়া প্যারাডক্স অর্থ জানো? যদি জানো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, দেখি কারা কারা জানো প্যারাডক্স অর্থ কি। প্যারাডক্স অর্থ কি সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, প্যারাডক্স অর্থ অনেকেই বলছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে বলছে, হিয়া বলছে ভাইয়া একটা ভোকাবুলারির জন্য বই সাজেস্ট করেন। আচ্ছা, ইংলিশ ফাউন্ডেশন নামে একটা বই আছে, সেটা তোমরা কালেক্ট করে নিবে, বা কয়েকদিন পরে আমি বললে তোমরা সেটা কালেক্ট করে নিতে পারবে। হ্যাঁ, সেটা থেকে পড়লে হবে ইনশাল্লাহ। সাব্বির হোসেন, আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আসো একটু খেয়াল করি আমরা। এই জায়গাটা বলছে প্যারাডক্স হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব বা একই যুক্তিতে বিপরীত। কোনটা? দ্বৈততা। আমরা বলি না যে এই দিকে যাবো না এই দিকে যাবো, উইবলতা, দুই দিকেই। তো সেই জায়গাটা আমরা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাডিকশন। যদি তোমরা একটু ভালোভাবে এই জিনিসগুলো মুখস্থ করো, তোমাদের ইজি অ্যান্সার, মানে অ্যান্সারটা করতে খুবই সহজ হয়ে যাবে। দ্যাট মিনস অ্যান্সার হবে কি প্যারাডক্স, এটা হচ্ছে কি কন্ট্রাডিকশন। এরপরে আসো পরবর্তীতে খেয়াল করি টেডিয়াস। এই যে অলরেডি তোমরা আরেকটা সিনোনিম নেট অ্যান্টোনিম পেয়েছো। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে একটু আমি একটু বলি, তোমরা কিন্তু অনেক দিন ইংলিশ পড়ার বাইরে, অনেক দিন বলতে আসলে সময়টা তোমরা ভালোভাবেই জানো। এই অনেক দিন ইংলিশ পড়ার বাইরে থাকার কারণে তোমাদের পড়াশোনার মানে ইংরেজি পড়ার প্রতি একটা অনীহা চলে আসে, এবং তোমাদের যেটা হয় একটা ক্লাস টানা 30 মিনিট 40 মিনিট করলেই পরে একটা কি হয়ে যায়, একঘেয়েমি ভাব চলে আসে। এই যে একঘেয়েমি ইংলিশটা হচ্ছে ট্যাডিয়াস। তোমরা দেখো আমাদের আজকের ক্লাসে অলরেডি স্টুডেন্ট কিন্তু কমে যাচ্ছে, কারণ কি অনেক দিন ইংলিশ পড়ে না। এখন ইংলিশ জিনিসটা যখন বেশি পড়ানো হয় তখন তোমাদের কাছে ভালো লাগে না, একঘেয়েমি ভাব চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি জানি না তোমরা কি বলো, আমরা অ্যাকাউন্টিং লাভার্স এবং আমার যে পেজ থেকে যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কি বন্ধ করে দিব, নাকি তোমাদের টেডিয়াস থেকে বা টেডিয়াসের জায়গাটা তোমরা ক্রস করে দিবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। যদি আমরা দেখি যে তোমাদের অ্যাটেন্ডেন্স কম, তাহলে কিন্তু আমরা যে কোনো সূত্রে, কারণ আমরা আবার পেইড বেস পড়াই, তোমাদেরকে খামাখা ফ্রি ক্লাস কেন নিব, তাই না? তো জাস্ট হচ্ছে তোমাদের ভালোর জন্য এই কাজটা করা হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এটাকে মূল্যায়ন করতে হবে, না হলে কিন্তু কি ভালো করবে না। ওকে, আচ্ছা, তো আসো আমি কিন্তু বলে দিয়েছি টেডিয়াস অর্থ হচ্ছে একঘেয়েমি, বোরিং আমরা যেটাকে বলি। তাহলে এটার কি চেয়েছে, সিনোনিম চেয়েছে না অ্যান্টোনিম চেয়েছে? আমি যখনই অর্থটা বলে দিলাম, অর্থটা বলার কারণে অনেকে অ্যান্সার বলে দিয়েছে ভাইয়া এটা হচ্ছে ক্লান্তিকর বা একঘেয়েমি, আর এখানে হচ্ছে কি ভাইয়া প্রশান্তি, রিফ্রেশিং মানে কি
প্রশান্তি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডি, যেহেতু বিপরীত শব্দ চেয়েছে। এরপরে আসো পরবর্তীতে চলে যাই। আউট আউট। হ্যাঁ, আউট আউট। তোমরা ফ্রেজ ইন ইডিয়মস পড়েছো তাই না? বলো, তোমরা কিন্তু এখন না পড়ো, আগে হয়তো পড়েছো আউট অ্যান্ড আউট। এটা হচ্ছে কি পুরোপুরিভাবে বা হারে হারে। তাহলে ওইটার অর্থ যদি জানো তাহলে তুমি অ্যান্সার করে দিতে পারবা থোরলি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে গ্রুপ ফ্রেজ ইন ইডিয়মস থেকে এসেছে। এই টপিকটার নাম কি ভাইয়া? ফ্রেজ ইন ইডিয়মস। তোমরা একটু লিখে রাখো, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ওকে, এই টপিকটার নাম হচ্ছে ফ্রেজ ইন ইডিয়মস। এইবার আসো চলে যাই আমরা পরবর্তীতে দেখি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে কোনটা আসছে। এখানে পেডিয়াট্রিক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। তোমাদেরকে আমি গত ক্লাসেও কিন্তু বলেছি, ঠিক আছে, এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বাংলায় পড়েছি এক কথায় প্রকাশ, সেটা এখন হচ্ছে ইংরেজিতে। তোমরা একটু আবারও লিখে নাও, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা দেখো, পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ, ঠিক আছে, শিশুরোগ বিশেষজ্ঞ। শিশুরোগ বিশেষজ্ঞ, দ্যাট মিনস হচ্ছে অ্যাডাল্টস হবে না, ওমেন হবে না, ওল্ড পিপল হবে না, ম্যান হবে না। আমাদের অ্যান্সার হবে কি? চিলড্রেন। তার মানে তুমি যখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বে একবার হুবহু কমন পেয়ে যাবে, নো টেনশন। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আসো পরবর্তীতে খেয়াল করি। পরবর্তী দেখো কি আছে 21 নম্বর প্রশ্নে। আইডেন্টিফাই ওয়ান অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট মাস্ট বি চেঞ্জড ইন অর্ডার ফর দ্য সেন্টেন্স টু বি কারেক্ট। আচ্ছা, এই টপিকটার নামটা আমি একটু তোমাদেরকে একটু বলে দিচ্ছি। টপিকটার নাম লিখো পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। এই টপিকটার নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। ওকে, একটু লিখে রাখো সবাই, এই টপিকটার নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। ওকে, 5টা অপশন থাকবে বা 4টা অপশন থাকে, যে অপশনটা ভুল সেটাই উত্তর। এটার কথা হচ্ছে যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, বি, সি, ডি এবং ই, 5টা অপশন আছে। এই 5টা অপশনের ভিতরে যে কোনো একটা জায়গায় ভুল আছে, তার মানে যেটা ভুল আছে সেটাই উত্তর। আচ্ছা, তোমাদেরকে আমি শর্টকাটে বলে দিই, ফিয়ার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল দি বসে না, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে ই নাম্বার অপশন। পিন পয়েন্ট এরর, এটা যে গ্রামাটিক্যাল টপিক সেটা হচ্ছে নাউন রিলেটেড অথবা প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার, এন্ডের আগে যা পরেও তা, দুইটা জিনিসই পরে, জাস্ট তোমাদেরকে নাউনটা লিখে দিলাম। এই টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো আমরা খেয়াল করব পরবর্তীতে। হ্যাঁ, আরেকটা অ্যান্টোনিম চলে আসছে, দেখছো? এই যে বললাম না, এই জিনিসটা তোমাদেরকে অনেক জ্বালাবে এবং জ্বালাচ্ছে। দেখো অলরেডি আরেকটা অ্যান্টোনিম চলে আসছে। তাহলে এই জায়গাটা আমরা একটু দেখব, সেটা হচ্ছে অ্যান্টোনিম অফ ডগমা। ডগমা হচ্ছে ধর্মীয় চরম বিশ্বাসী, ধর্মে চরম বিশ্বাসী, ঠিক আছে। আর বিশ্বাসীর অপোজিট চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তুমি অ্যান্সারটা কি করবে? আনবিলিভ। ক্লিয়ার? অ্যান্সার হয়ে গেছে। কিন্তু তুমি অর্থ জানবা, অ্যান্সার হবে, আর কিছু হবে না, ঠিক আছে। আর অর্থ না জানবা, কিছুই হবে না। আচ্ছা, তো তোমাদের একটা ইন্টারেস্টিং কথা মনে করে দেই, সেটা হচ্ছে অনেকেই অলরেডি কমেন্ট করছো যে ভাইয়া আমাদের ভোকাবুলারি মনে থাকে না। এই কারণে অনেকে সিদ্ধান্ত নেয় যে ভোকাবুলারি আমরা পড়বো না। আচ্ছা, তোমরা একটু আমার সাথে সবাই একটু কথা বলো যে ভাইয়া ভোকাবুলারি পড়বো না, ভোকাবুলারি ভুলে যাব না। তার মানে কি তুমি পড়বা না, ভুলবাও না। আর আরেকটা কথা মনে রাখো, এটা হচ্ছে ভোকাবুলারি পড়বো না, ভুলবো না, চান্সও পাবো না। সমীকরণটা মিলে গেছে না? ভোকাবুলারি পড়বো না, ভুলবো না, চান্সও পাবো না। আর ভোকাবুলারি পড়বো, ভুলবো, চান্সও পাবো। দ্যাট মিন্স কোনটাকে নিবা সেটা হচ্ছে তোমার বিষয়। আমি বাম হাত দিয়ে বলছি পড়বো না, ভুলবো না, চান্স পাবো না। আর ডান হাত দিয়ে বলেছি কি? পড়বো, ভুলবো, চান্স পাবো। ওকে, আচ্ছা আসো, তো এই জায়গাটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদেরকে পড়তে হবে। এবার আসো পরবর্তী চলে যাই। হুইচ ডু ইউ থিঙ্ক ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু প্রবিশু? হ্যাঁ, ওকে, এইখানেও দেখো নিয়ারেস্ট চেয়েছে, কাছাকাছি, দ্যাট মিন্স সমার্থক, সিনোনিম, এখানেও দেখো আইসে পড়ছে। তো একটা প্রশ্নে কতগুলো ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসছে, চিন্তা করে দেখা যায়। তাহলে এখানে আমাদের প্রবিশু আছে, প্রবিশু যেহেতু আছে আমাদের অর্থ জানলে আমরা অ্যান্সার পারবো। শর্ত, এটা হচ্ছে কি? শর্ত। আর স্টিপুলেশন মানে কি? শর্ত। অর্থ জানলে অ্যান্সার পারবা, না হলে পারবা না। ওকে, এরপরে আসো ভাইয়া আমরা একটু খেয়াল করি।
সিনোনিম অফ অ্যাপেক্স, সিনোনিম অফ কি? অ্যাপেক্স। আরেকটা চলে আসছে। তাহলে দেখো অ্যাপেক্স অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া, শীর্ষ বা কি? চূড়া। এটা অর্থ যদি জানো তাহলে কি অ্যান্সার করতে পারবা, বিকজ এখানে আমাদের কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। আশা করি তোমরা অ্যান্সার করতেও পারবে। সেটা হচ্ছে কি? অ্যাপেক্স শীর্ষ বা চূড়া, জেনিথ শীর্ষ বা চূড়া। ওকে, অ্যান্ড দেন আমরা চলে আসছি লাস্ট আমাদের কোয়েশ্চেনে, টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট। ওকে, এখন এটা হচ্ছে অবশ্যই কি মেমোরাইজিং পার্টের, এটা হচ্ছে ফ্রেজ ইন ইডিয়মস। এখন তুমি যদি চিন্তা করো, স্মেল মানে কি? গন্ধ পাওয়া। রেট মানে কি? রেটের গন্ধ পাওয়া। এটা যদি তুমি বলো, হ্যাঁ, তার মানে এই জায়গাটা এইভাবে অ্যান্সার হবে না, ফ্রেজ ইন ইডিয়মস মুখস্থ করতে হবে। টু স্মেল এ রেট, টু স্মেল এ রেট, কোনো কিছু সন্দেহ করা। কি করা? সন্দেহ করা। দ্যাট মিন্স তুমি এইভাবে আবার আক্ষরিক অর্থ অ্যান্সার করবা না যে স্মেল মানে গন্ধ পাওয়া আর এখানে রেট। তো আমি তোমাদেরকে বলবো এই ফ্রেজ ইন ইডিয়মসগুলো তোমরা, এটা অনেকের জানা থাকে, তোমরা একটু ভালোভাবে যদি বাসায় এখন থেকে পড়া শুরু করে দাও তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে? অ্যান্সার করাটা সহজ হয়ে যাবে। তাহলে এই টপিকটা আমরা একটু লিখে রাখি, ফ্রেজ ইন ইডিয়মস। তুমি যদি অর্থ পারো তাহলে কি অ্যান্সার করতে পারবে, টু সাসপেক্ট এ ট্রিক অর ডিসিট। তাহলে আমরা অলরেডি কি পেয়ে গেলাম ভাইয়ারা? 25টা কোয়েশ্চেন, 25টা কোয়েশ্চেন পেয়ে গেলাম। আচ্ছা, তোমরা যারা এখন অলরেডি আছো, আমি তোমাদেরকে বলবো যে গত ক্লাস এবং আজকের ক্লাস করে তোমাদের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্ন সম্পর্কে যেই চিন্তা চেতনা বা ধারণা ছিল সেটা কিছুটা হলো চেঞ্জ আসছে কিনা একটু আমাকে জানাবে। আর তোমরা, আমি বলেছি ভাইয়া, যারা আমাকে ইনবক্স করে জানাবে যে ভাইয়া আমি আজকের ক্লাসটা করেছি এবং মনোযোগ দিয়ে করেছি, মনোযোগ দিয়ে করার পরে আমি পেয়েছি এই টপিকগুলো, এগুলো সবাই লিখে ইনবক্স করবা। যারা ইনবক্স করবা আমি কিন্তু পরবর্তীতে এমনও হতে পারে শুধু জুমে ক্লাস নিব, এই ক্লাসগুলো জুমে নিব। তোমাদের জাহিদ ভাই অনেক পরিশ্রম করছে, আমি অনেক পরিশ্রম করছি শুধু তোমাদের বেটারমেন্টের জন্য। সি ইউনিটে অ্যাকাউন্টিং ইংলিশটা যদি তুমি ভালোভাবে একটা ভালো প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি অনেক এগিয়ে যাবে। ওকে, তো তোমরা অবশ্যই ইনবক্স করে দিবে যে ভাইয়া আজকের ক্লাসটা পুরো করেছি, এই টপিকগুলো এটা। আর যারা গতকালের ক্লাস, মানে গত ক্লাস 11-12, 2011 এবং 12 যে আমাদের ক্লাসটা ছিল, আজকে 2012-13, এই দুইটা ক্লাস যারা অলরেডি করেছো, মানে আগেরটা জমা দেওয়া নাই, আজকেরটাও পেয়েছো, এই দুইটা ক্লাস একসাথে করে তোমরা হচ্ছে ইনবক্স করবে। ওকে ওকে, ঠিক আছে ভাইয়ারা। তো সবাই আসলে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, ও আরেকটা মজার বিষয় আছে, আজকের যে প্রশ্ন আমরা সলভ করেছি এই প্রশ্নের পিডিএফ কপি দেওয়া হয় আমাদের একটা গুগল ক্লাসরুমে। তোমরা ইনবক্স করলেই সেখানে পিডিএফ পেয়ে যাবা, কারণ তোমাদের এত কষ্ট করে নোট করতে হবে না, কিছু করতে হবে না, তোমরা হচ্ছে কি করবা? পিডিএফ কপিটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, 2-1 কমেন্ট পরে আমি শেষ করতে চাচ্ছি, যেহেতু তোমাদের, হ্যাঁ ভাই আপনি এসএসসিতে কোন গ্রুপে ছিলাম? রানা লিখেছে, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তোমাদের বড় ভাই। আজকে মোটামুটি পারছি, কাল অনেক কম পারছি। হ্যাঁ, এরকম ক্লাসগুলো যদি রীতিমতো করো আরও বেশি পারবা ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ এটা আমার এফবি অ্যাকাউন্ট। আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে তোমাদের? ওকে, আচ্ছা, তো শেষমেশ তোমাদেরকে একটা কথাই বলবো, ভাইয়া প্রস্তুতিটা খুব ভালোভাবে নাও, খুব গোছালোভাবে নাও। আর ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। সবাই সে পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকার আমরা প্রত্যাশা করি, এবং তোমাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে জায়গাটা, তোমরা সেই জায়গাটা যেন দখল করে নিতে পারো, সেই পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।